সংসারের অশান্তি সহ্য করতে না পেরে একটি মহিলা গলায় দড়িতে সুইসাইড করে এবং তারপর থেকে সেই বাড়িতে শুরু হয় বিভিন্ন প্যারানরমাল অ্যাক্টিভিটি। চলো বন্ধুরা, আজকে একটা নতুন ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আর আমার এই ঘটনাগুলো তোমাদের ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার একটু করে দিও, তাতে আরও সুন্দর সুন্দর ঘটনা আমি তোমাদের শোনাতে পারবো। এই ঘটনাটি ঘটেছে আসামের ডিগবয় শহরে। ডিগবয়ের নাম তো তোমরা সবাই জানো, যেখানে তেলের শোধনাগার আছে। সেই শহরে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থাকতো। সেই পরিবারে হাজব্যান্ড, ওয়াইফ, তার দুই ছেলে, আর যে হাজব্যান্ড ছিল তার মা থাকতো। যে হাজব্যান্ডটা ছিল তার স্বভাব চরিত্র অতটা ভালো ছিল না, কারণ সে কোনো কাজই ঠিকমতো করতো না। যদি কোনো কাজ জয়েন করলো তার 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1.5-2 মাস পরে কাজটা ছেড়ে দিত। এই জন্য তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। আর সারাদিন খালি জুয়ার নেশা, বাজে বাজে নেশা, এইসব নেশা করতো। এবার ওই লোকটি যাদের কাছ থেকে টাকা ধার নিত সেই লোকটি পরিশোধ করতো না। তার জন্য বাড়িতে সব পাওনাদাররা এসে উল্টাপাল্টা কথা শুনিয়ে যেত। বউটা একটা সেলাইয়ের কাজ করত। সেই সেলাই কাজ করেই কোনো মতে সংসার চালাতো, আর তার 2 ছেলে, শাশুড়ি আর হাজব্যান্ডের পেট চালাতো। ছেলে দুটার বয়স বেশি ছিল না, একজনের 9 বছর, আরেকজনের 13 বছর। তাদের দুজনেরই পড়ার খরচ বা সাধারণ খরচা যেগুলো থাকে সেগুলো সব তার মাই করত। এইভাবে তাদের সংসার কোনো মতে জোড়া তালি মেরে চলছিল। কিন্তু কতদিনই বা এইভাবে চলতে পারে। একদিন হয় কি, কিছু পাওনাদার তাদের বাড়িতে আসে এবং এসে যখন তার হাজব্যান্ডকে পায় না, তখন তার ওয়াইফকে খুব বাজে বাজে কথা শোনায়। মহিলাটা মনে প্রচণ্ড আঘাত পায়, কারণ সে সারাদিন কাজকর্ম করে গাধার মতন খাটে, সংসার চালায়, আর তাকে এসব কথা শুনতে হয়। এটা শুনে না সে আর স্থির থাকতে পারে না। এরপর সন্ধ্যাবেলার দিকে যখন তার হাজব্যান্ডটা মদ খেয়ে বাড়িতে ঢোকে, তখন মহিলাটি বলে যে এরকম অনেক লোক এসেছিল পাওনা যেতে, তুমি কবে পাওনাগুলো মেটাবে। আর এটা শুনে তার হাজব্যান্ড প্রচণ্ড রেগে যায় এবং সেদিনকার মহিলাটাকে প্রচণ্ড মারধর করে। মহিলাটি প্রচণ্ড আঘাত পায় মনে এবং সে সারা রাত্রি ঘুমায়নি। এবার কি হয়, ভোরবেলার দিকে সে একটা চরম ডিসিশন নেয়। তার স্বামী তো মদ খেয়ে একদম বেহুশের মতো ঘুমাচ্ছিল, আর 2টো বাচ্চাও ঘুমোচ্ছিল। তখন সে কি করে, ঘরের মধ্যে যে ফ্যান আছে সেই ফ্যানের রশি লাগিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সে মনে এতটাই আঘাত পেয়েছিল যে আত্মহত্যা করার সময়ও তার সন্তানদের কথা চিন্তা করেনি। সকাল 7টার দিকে ছোট ছেলেটি প্রথমে ঘুম থেকে উঠে দেখতে পারে যে এরকম দৃশ্য চোখের সামনে। সে তো বুঝতে পারেনি কি হয়েছে। সে দৌড়ে গিয়ে মাকে ডাকছে, নিচে দাঁড়িয়ে উপরে মা ঝুলছে, মাকে ডাকছে মা মা করে। তখন তার হাজব্যান্ডেরও ঘুম ভেঙে যায়। সে হাজব্যান্ড তো এরকম দৃশ্য দেখে একদম চমকে যায়। তখন সে হই হাল্লা চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর তার চিল্লাচিল্লি শুনে আশেপাশে যে প্রতিবেশী ছিল তারাও সকালবেলা করে চলে আসে তার বাড়িতে, আর এসেই দেখতে পারে এরকম দৃশ্য। যাই হোক, তারপর সবাই ধরাধরি করে ডেড বডিটা নামায় আর হসপিটালে নিয়ে যায়। কিন্তু ডাক্তার তাও বলেই দেয় যে কমসে কম 2-2.5 ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে। তো কি আর করা হবে, শেষকৃত্যটাও ঠিক মতন করতে পারেনি, কারণ তাদের তো অভাবের সংসার ছিল। যতটা পেরেছে মোটামুটি কিছু করেছে। এবার 15টা দিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলা কি হয়, ছোট ছেলেটি ঘরের মধ্যে পড়ছিল। এবার ওর দিদা তাকে পড়াচ্ছে, কারণ দিদা ছাড়া তো আর দেখার কেউ নেই বর্তমানে। তো পড়তে পড়তে সে না একটু বাইরের দিকে তাকায়। বাইরের দিকে তাকিয়ে বলতে থাকে, মা মা তুমি চলে আসছো। আর দিদাটা বলে, কী রে কী বলছিস, মা কোথায় ওখানে? বললো, না দেখো ওই যে কাঁঠাল গাছটার পেছনে মা আমাকে দেখছিল। আবারও ভেতরে চলে গেল কাঁঠাল গাছের। দিদাটা তখন করলো কি, দরজাটা বন্ধ করে দিল আর বলল, তুই পড়, বাইরে কেউ নেই, তোর মা আসেনি, আর কোনোদিন আসবেও না তোর মা। এরপরে আরও 2-3 দিন কেটে যায়। আর হাজব্যান্ড যে সে হচ্ছে নতুন একটা কাজ পেয়েছে, সেখানে জয়েন করেছে। আর বাড়িতে তো কেউ ছিল না, শুধু দিদাটাই ছিল, কারণ ছেলে দুটো তখন স্কুলে গিয়েছে। এবার দিদাটা একটু কাজ করছিল বাড়িতে।
দিদাটা উঠান ঝাড় দিচ্ছিল আর ঘরের দরজাটা খোলা ছিল। দিদাটা উঠান ঝাড় দিতে দিতে হঠাৎ দেখলো যে ঘরের ভেতরে কে যেন হেঁটে গেল, ডান দিক থেকে বাঁদিকে হেঁটে গেল। দিদাটা চমকে এলো, ঘরের ভিতর আবার কে আছে। দিদাটা তাড়াতাড়ি ঘরে ঢুকলো, ঘরের ভিতর গিয়ে দেখে কিচ্ছু নেই, ফাঁকা। তিনি তখন ভাবলেন যে হয়তো ভুলভাল দেখলাম আমি, ঘরের ভিতর তো কেউ নেই, আর থাকবেই বা কে। পরের দিন সকালবেলা ছোট ছেলেটি ঘুম থেকে উঠে দিদাকে বলে, জানো তো দিদা, কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমার মা না আমাকে ডাকছে, ওই কাঁঠাল গাছের পেছন থেকে হাত বাইরে করে আমাকে ডাকছে যে তাড়াতাড়ি আয় আমার সাথে। দিদাটার মনে তখন একটু সন্দেহ জাগে যে কিছু তো একটা হচ্ছে, নাহলে এরকম উল্টাপাল্টা দেখলাম আমি। ওদিনকার ও ছোটো ছেলেটিও বাইরে কাউকে দেখলো, আর এখন আবার স্বপ্ন দেখছে। তখন ওই দিদাটা তার ছেলেকে বিষয়টা বলে যে এরকম এরকম কিছু ঘটনা হচ্ছে, তুই কি কিছু টের পেয়েছিস? তখন ও ছেলেটি বলে, তোর কি বলছো উল্টাপাল্টা কথা, এরকম হতে পারে নাকি? রাতের বেলায় সবাই খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়েছে। রাত তখন 1:30 হবে। হঠাৎ দিদাটার ঘুমটা ভেঙে যায়। একটা আওয়াজ হচ্ছে নূপুরের। বাড়ির চারদিকে সেই আওয়াজটা ঘোরাফেরা করছে। আর দিদাটা প্রচণ্ড ভয় পেয়ে যায়, মানে রাতের বেলা যদি এরকম আওয়াজ শোনা যায় নিশ্চয়ই যে কেউ ভয় পেয়ে যাবে। দিদাটা শুয়ে শুয়ে আওয়াজটাকে অনুসরণ করতে থাকে। আওয়াজটা ঠিক বাড়ির চারপাশ দিয়ে ঘুরে ঠিক সেই কাঁঠাল গাছটা সেখানে গিয়ে আওয়াজটা মিলিয়ে গেল। দিদাটা ভয় চোটে সেই রাতে আর ঘুমাতেই পারেনি। পরের দিন যখন সকাল হয় তখন সে তার ছেলেকে আবার বলে, রাতের বেলা এরকম ঘুঙুরের আওয়াজ পেয়েছি। তখন তার ছেলে বলে, ধুৎ উল্টাপাল্টা কথা বলো না তো সকাল সকাল। তার ছেলের টোটালটাই পাত্তা দেয় না কথাটা। তখন সেই দিদাটা করে কি, পাশের বাড়ি আরেকজন বয়স্ক ভদ্রমহিলা থাকে। এবার প্রতিবেশী যখন হয় তখন তো কথাবার্তাও হয়। তখন তাকে সে বিষয়টা বলে যে এরকম রাতের বেলা আমি শুনি এরকম আওয়াজ, মানে আমার ছোট নাতি যে আছে সে দেখতে পারে এরকম। তো ভদ্রমহিলাও না ভয় পেয়ে যায়, বলে তোমরা একটু সাবধানে থেকো, কারণ সে তো অপমৃত্যু হয়েছে, আর তোমরা শ্রাদ্ধটাও তো ঠিকমতো করতে পারোনি তার। এবার আরেকটা জিনিস ঘটে তার 2 দিন পরে। এবার সেই জিনিসটা ঘটেছে তার উল্টো দিকে বাড়ির এক প্রতিবেশী আছে, সে দেখেছে। রাত তখন 11:30 হবে। সেই বাড়ির ভদ্রলোক রাতের খাওয়া দাওয়া করে ছাদে গিয়েছে একটু ধূমপান করতে। সে ধূমপান করছে, আর সে সময় না রাস্তায় যে স্ট্রিট লাইটগুলো থাকে সেটা ছিল বাল্ব লাগানো, তো আলোটা মোটামুটি আর কি দেখাই যায়। আর তখন ধূমপান করছিল, করতে করতে হঠাৎ সে দেখতে পারে যে উল্টো দিকে বাড়ি যে কাঁঠাল গাছটা আছে, মানে যেই বাড়িতে সব ভুতুড়ু কাণ্ড হচ্ছে সেই বাড়ির কথা বলছি, সেই কাঁঠাল গাছ থেকে একটা লাল পেড়ে শাড়ি পরা একটা মহিলা নামলো। নেমে সেই যে দিদাটা আছে ওদের ঘরের পেছনে চলে এলো। এরকম দৃশ্য দেখে ওই লোকটা 4 দিন জ্বরে পড়েছিল, আর গোটা পাড়ায় রটে যায় যে ওটা একটা ভূতুরে বাড়ি, ওই বাড়িতে ভূত আছে। এর কয়দিন পর রাতের বেলা একটা জিনিস ঘটে, মানে বাচ্চা দুটো যে আছে তার রাত্রেবেলা টয়লেট করতে যাবে। এবার তার দিদাকে ডাকে, দিদা বলে ঠিক আছে চল। এবার দুজনকে নিয়ে যায় বাথরুমে। এবার বাথরুমটা হচ্ছে তাদের ঘরের থেকে বাইরে। এবার বাথরুমে যখন নিয়ে যায়, বাথরুমের পেছনে ছিল একটা লেবু গাছ, মানে অন্ধকার জায়গা ছিল, লেবু গাছটা আছে। হঠাৎ সেখান থেকে একটা মেয়ালি হাসির আওয়াজ শুনতে পায় তার দিদা। আর শুনেই কোনো মতে সে 2 নাতিকে নিয়ে সেখান থেকে দৌড়ে ঘরে চলে আসে। পরের দিনকার সে প্রতিবেশী যে আরেকজন বয়স্ক ভদ্রমহিলা ছিল তাকে আবার বিষয়টা জানায়। এবার সে ভদ্রমহিলা বলে যে তোমরা এক কাজ করো, বাড়িতে একটা কোনো ওঝা ফোঝা ডেকে নিয়ে এসে যজ্ঞ করো। কিন্তু তারা করবে কি করে, তাতে আর্থিক অবস্থা তো তেমন ভালো না, আর তার ছেলেকে বলে, ছেলে তো কোনো কিছু বিশ্বাসই করে না। এই ঘটনার 3 দিন পরে ঘটল খুবই একটা বাজে ঘটনা। মৃত মহিলার স্বামীটা যখন ঘুমের থেকে উঠল তখন সকাল 8:30 বাজে। উঠেই দেখতে পারে কুয়ার পাড়ে তার মা পড়ে আছে। সে দৌড়ে গিয়ে মার কাছে গেল এবং দেখল যে মার কোনো জ্ঞান নেই। তাড়াতাড়ি তাকে নিয়ে গেল হসপিটালে। ডাক্তার দেখেই বলল এ মারা গিয়েছে।
তারপর তো পোস্টমর্টম করা হয় এবং রিপোর্টে আসে যে হার্ট অ্যাটাক। এবার হার্ট অ্যাটাক তো হয়েছে, কিন্তু কি দেখে বা কেন বা হার্ট অ্যাটাক হলো সেটা কিন্তু রহস্যই থেকে যায়, সেটা আর বোঝাও যায় না। এরপর পাড়ার কিছু লোকের সহযোগিতায় তার শ্রাদ্ধ শান্তি করা হয় ভালো মতো করে। ছেলেটার মন প্রচণ্ড ভেঙে যায়, কারণ 1-1.5 মাসের মধ্যে তার বাড়িতে দুটো মৃত্যু হলো। 2 দিন পর রাতেবেলা ঘুমিয়েছে। এবার ঘুমানোর কিছুক্ষণ পর অঝোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি পড়ছে পড়ছে, মেঘও ডাকছে, বাজও পড়ছে। হঠাৎ সে ছেলেটি শুনতে পারে বাড়ির পাশে দরজার সামনে কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর ছেলেটি এটা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এত রাতে কে কাঁদছে সেখানে? এতদিন ছেলেটা বিশ্বাস করেনি, কিন্তু এবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এই বৃষ্টির রাতের মধ্যে কেউ যদি এভাবে কাঁদে দরজার সামনে এসে, আর এটা তো ভয়েরই বিষয় একটা। যাই হোক, ওই রাতে ছেলেটা ভয়ে ভয়ে কাটায়। পরদিনকার যখন সকাল হয় তখন যে দেখে যে তার যে ছোট ছেলেটি ছিল তার প্রচণ্ড জ্বর এসেছে, জ্বরে হাত পা কাঁপছে তার। তারপর সে ছোট ছেলেকে নিয়ে ডাক্তার কাছে যায়। ডাক্তার তো ওষুধপত্র লিখে দেয়, ওষুধপত্র কিনে সেই ছোট ছেলেকে খাওয়ায়, সেবা শুশ্রূষা করে, কিন্তু জ্বরটা আর কমতে চায় না। 2 দিন কেটে যায়, তাও জ্বর কমে না। তারপর কী করলো, তাকে হসপিটালে অ্যাডমিট করে ছোট ছেলেকে। আর বড় ছেলেকে তার এক কাকার বাড়ি আছে সেখানে রেখে দেয়, কারণ হসপিটালে তো দৌড়দৌড়ি করতে লাগছে, তো বাই চান্স যদি রাত্রেবেলাও থাকতে লাগে তো বড় ছেলে তো একা একা বাড়িতে থাকতে পারবে না, তাই তার এক কাকার বাড়িতে রেখে দেয় বড় ছেলেকে। পরের দিনকার বাচ্চা দুটির বাবা বাড়িতেই রাতেবেলা ঘুমিয়েছে, কারণ হসপিটাল থেকে বলেছে রাতেবেলা সেখানে থাকতে লাগবে না, কারণ অন্য দিনের থেকে একটু বেটার আছে কন্ডিশন। তো যাই হোক, রাতেবেলা বাবাটা বাড়িতে ঘুমিয়েছে। তখন ভোর 5টা বাজে, তো তাদের বাবা ঘুমোচ্ছে। হঠাৎ তার কপালের কাছে কিছু একটা স্পর্শ অনুভব করে। সে তখন হাত দিয়ে সরিয়ে দেয়, আবার একটা স্পর্শ অনুভব করে। এবার যখন নাকি চোখটা খুলল, সেই দৃশ্য সে আর ভুলতে পারেনি কোনোদিনও। চোখ খুলে দেখল যে তার মৃত স্ত্রী ফাঁসি দিয়ে উপরে ঝুলছে, আর তার পাটা তার কপালের মধ্যে লাগছে, আর চোখ বড় করে তার দিকে তাকিয়ে আছে, আর মুখটা হা করে আছে। এটা দেখে তো সে কোনো মতে দৌড় বাইরে। সে ভোরবেলা দৌড়ে দৌড়ে কোনো মতে অনেকটা দূর দৌড়ালো। তারপর এক জায়গায় রাস্তার মধ্যে বসে পড়ে। বসে থাকতে থাকতে সে ঢুলে পড়ে। পরে যখন তার হুঁশ ফিরল, তখন দেখে যে পাড়ার সব লোক তাকে ঘিরে বসে আছে, আর তাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তখন সে সমস্ত বিষয়টা বলে, আর এটা শুনে তো পাড়ার সমস্ত লোক চমকে যায়। এর কিছুক্ষণ পরে একটা খুব বাজে খবর আসে। সেটা হলো তার ছোট ছেলেটা আর বেঁচে নেই। এই খবর শুনে তো তার বাবা একদম পাগলের মতো হয়ে যায়, কারণ তার ছোট ছেলেকে সেও খুব ভালোবাসত। এরকম মর্মান্তিক পরিণতি কেউ চায়নি কোনো সময়। বাজে নেশার খপ্পরে পড়ে তার পরিবারটি ভেঙে তছনছ হয়ে এলো, তাও 2 মাসের মধ্যে। এখন সেই ছেলেটি উন্মাদের মতো রাস্তায় ঘোরে, একদম পাগল হয়ে গিয়েছে। আর তার বড় ছেলেটি সেই কাকার বাড়িতেই থেকে গেল, আর তাদের সেই বাড়িটি এখনও ওরকমই পড়ে আছে। কিন্তু পাড়ার প্রতিবেশীরা এরপরে আরও কোনো অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর জিনিস সেখানে আর কোনোদিনও দেখেনি। জানি না এখনও আছে কি না বাড়ির ভেতরে কিছু, সেটা তো আর কেউ বাড়ির ভিতর গিয়ে আর দেখতে পারবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, তাতে আরও সুন্দর সুন্দর ভয়ঙ্কর ঘটনা আমি তোমাদের শোনাতে পারবো। তো বন্ধুরা, গুড নাইট। তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকি।